বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ এমপি রূপা হক। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন রূপা হক। সাক্ষাৎকালে ড. ইউনূস রূপা হককে বলেন, গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল বাংলাদেশে। ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক আগামী সাধারণ নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন। ড. ইউনূস তাকে জানান, আগামী নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময় এবছরই অথবা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন করতে চান তারা। তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপরও বলে জানান প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, প্রোক্লেমেশন অব রেভলিউশনের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বিস্তারিত প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে প্রোক্লেমেশন অব রেভলিউশনের ঘোষণা দেওয়ার কথা ছিল 31 ডিসেম্বর, কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে এমন আশ্বাসে সেদিন শহীদ মিনারে শুধু সমাবেশ করেই ফিরে যায় সারা দেশ থেকে আগত শিক্ষার্থীরা। এই সময় 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব রেভলিউশনের ঘোষণার আলটিমেটাম দেয় ছাত্রনেতারা। এ সমান অবস্থায় 4 দিন পার হলেও সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে মনে করেন ছাত্রনেতারা। দুপুরে এক সংবাদ সম্মেলনে ঘোষণাপত্রের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের, প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। এ সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। বলেন, সরকার তাদের মতামত জানতে চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 31 জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি। আলটিমেটাম মানা না হলে আরও কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের অনুভূতির উপর আঘাত হেনেছে বলে মন্তব্য করেছেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রামের পলো গ্রাউন্ড কনফারেন্স হলে এক গোল টেবিল বৈঠকে সার্জিস আলম এ কথা বলেন। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, জুলাই আগস্ট আন্দোলনের সময়ে যারা আন্দোলনে ছিল না, এখন তারা সব ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে, অথচ ইসলামী আন্দোলনের মতো দল যারা জীবন বাজি রেখে আন্দোলনের সামনের সারিতে ছিল, তাদের কোনো খোঁজ খবরও কেউ নিচ্ছে না। যখন আমার রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্রের প্রশ্ন আসবে, তখন যেন আমরা দল, মত, ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকি, এই আহ্বানটি আমাদের জায়গা থেকে থাকবে। সেখান থেকে প্রলয় সৃষ্টি হয়। ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয়, তাহলে ইসলামী আন্দোলনের প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে। সেই দোসররা, সেই ফ্যাসিস্টরা
সেই ভারতের তাবেদারি বিভিন্ন পর্যায়ে যারা তাদের চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য যারা বিভিন্ন ভাবে অপেক্ষা আছে, তাদেরকে সুযোগ দেওয়ার মতো সেই পরিবেশ আমাদের থেকে তৈরি হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, পতিত স্বৈরাচার সরকার দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। রাজধানীর বাইরে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। দিনাজপুরের বিভিন্ন উপজেলায় নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে স্থানীয় বিএনপি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ দেশে গণতন্ত্রের নামে একদলীয় শাসন কায়েম করেছিল। আপনারা 14তে ভোট দিতে পারেন নাই, 18তে ভোট দিতে পারেন নাই, 24-এ আপনাদের ভোট লাগে নাই। কাজেই জনগণের যে অধিকার, তার ভোটাধিকার প্রয়োগ করা, তার নেতৃত্ব নির্বাচন করার সুযোগ, সেদিক থেকে আপনারা দীর্ঘদিন কোন দূরে ছিলেন, সুযোগ দেওয়া হয়নি। বিগত পতিত স্বৈরাচার সেই সুযোগ দেয় নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে বিশেষ অবদান রাখায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামকে গণসংবর্ধনা উপলক্ষে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ এতটাই অতিষ্ঠ হয়েছে যে বন্দুকের গুলিও তাদের দাবি আদায়ের আন্দোলনকে প্রতিহত করতে পারেনি। বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্র জনতাকে দমাতে পারে নাই। ছাত্ররা বন্দুকের গুলির মুখে বুক চিতিয়ে দিয়ে বলেছে যে আসো, তোমরা আসো। আবু সাইদ বলেছে যে তোমরা আসো, আমাকে গুলি করো, দেখি কত গুলি তোমরা করতে পারো, কিন্তু আমাকে হারাতে পারবে না। আমি বিজয়ী হব, এবং আবু সাইদ বিজয়ী হয়েছে। ইউসুফ আলী, মাই টিভি। বাংলাদেশ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা ও তার পরিবার মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তিনি বলেন, মানবিক দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত 5 মাসে নানা অস্থিরতা আর অরাজকতার মধ্য দিয়ে দেশের মানুষ জাতীয় ঐক্যের চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কুষ্টিয়া ও ময়মনসিংহে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর আরও একটি রিপোর্ট। কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াতে ইসলাম। জেলার এই কর্মী সম্মেলনে অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলেও এখনো বৈষম্যহীন বাংলাদেশ গঠন হয়নি। যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? তো চাই বললে এটা হয়ে যাবে না। তার জন্য আরো অনেক লড়াই করতে হবে, আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই লড়াই এবং ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত আছেন? ময়মনসিংহের মুক্তাগাছার RK সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেন, ছাত্র জনতার আন্দোলনে দেশের অভ্যন্তরে ব্যর্থ হয়ে বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করছে ফেসিবাদীরা। এই জুলাই অভ্যুত্থানের পর পাল্টা কু করার চেষ্টা করলেন। আপনি জুডিশিয়াল কু করে বিচারপতিদেরকে দিয়ে আপনি অন্তর্বর্তী সরকারকে বাতিলের চেষ্টা করলেন। আপনি আনসার কাণ্ড, সচিবালয় ঘোরাও, এ দাবি সে দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ আমার প্রিয় এইসব সকল ধর্মের ভাইদেরকে উস্কে দিয়ে অরাজকতা করার চেষ্টা করলেন। এখনো সেই চেষ্টা আপনি করছেন। সচিবালয়ে আগুন লাগে, এখানে এইটা হয়। 5 মাস যে পরে একটা সরকার নির্বাচনের জন্য সমর কাজ করবে, জনগণকে নিয়ে চলবে, নাকি ওই দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা করবে? ইউসুফ আলী, মাই টিভি। মধ্য দিয়ে বিরাজনীতিকরণ ও কাউকে রাজনীতি থেকে বাদ দেওয়ার ইতিহাস গণ অভ্যুত্থান করে দেশের জনগণ বিলীন করে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ গণসংহতি আয়োজিত গণসংলাপে তিনি এ মন্তব্য করেন। সাকি বলেন, রাজনৈতিক শক্তি ও দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব।
রাজনৈতিক শক্তি সময়ের মধ্যে ঐক্য ধরে রাখা, আস্থা ধরে রাখা, সেটা অন্তর্বর্তী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বিরাজনীতিকরণ, কাউকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া, এই ধরনের যে ইতিহাস বাংলাদেশে আছে, বাংলাদেশের জনগণ অভ্যুত্থান করে এই সমস্ত ষড়যন্ত্রমূলক রাজনীতির কবর রচনা করেছে। এই বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করেন হাইকোর্ট। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে। গত 23 অক্টোবর বিচারপতি AKM মাসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। ভারতের মাওলানা সাদের অনুসরণকারীদের উগ্রবাদী বক্তব্যের পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের সহসভাপতি নাজমুল হাসান কাশিমি। টঙ্গী ইস্তেমা ময়দানে অতর্কিত হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী প্রেতাত্মারা এখনও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক বলেন, আর যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের ইস্তেমায় অংশগ্রহণের সুযোগ নেই। আবু সাইদুপুর রিপোর্ট। 24 সালের 17 ডিসেম্বর মধ্যরাতে ইস্তেমায় সাতপন্থী কর্তৃক টঙ্গী ময়দানে অতর্কিত হামলা, নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিসহ তাবলিগের চলমান দাওয়াত ইস্যু নিয়ে রাজধানীর কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওলামা মাশায়েখ বাংলাদেশ এবং তাবলিগের সাথীরা। আয়োজিত এই সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাশেমি বলেন, 2018 সালের ডিসেম্বরে টঙ্গী ইস্তেমার হতাহতের ঘটনার সুষ্ঠু বিচার হলে গত 17 ডিসেম্বর আবারও হামলার ঘটনার পুনরাবৃত্তি হতো না। যদি 2018 সালে তাদের এই জঘন্যতম হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো, তাহলে আর 2024-এর ডিসেম্বরে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। এ সময় সাতপন্থীদের নিষিদ্ধ ঘোষণাসহ আগামী 10 জানুয়ারি সারা দেশে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণাসহ 25 জানুয়ারি ওলামা সম্মেলনে ডাক দেওয়া হয়। ঘোষণা করা হয় 4 দফা দাবিও। নাম্বার 1, 2018 ও 2024 সালে টঙ্গীর ইস্তেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। নাম্বার 2, 17 ডিসেম্বর 2024 যে নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। নাম্বার 3, এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। নাম্বার 4, 25 জানুয়ারি 2024 শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। পরে কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মমিনুল হক। তিনি বলেন, আলোচনার সব পথ বন্ধ। ইস্তেমা ময়দানে যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আলেম ওলামারা আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা আলেমদের থেকে, নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করেছেন বলেই এই বিভক্তিটা তৈরি হয়েছে। সাতপন্থীদের যে সামষ্টিক, যে সাংগঠনিক যে কার্যকলাপ, তারা সম্মিলিত যে কার্যকলাপ পরিচালনা করছে, যাদের আয়োজনে হামলা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আবু সেতপু, মাইটিভি, ঢাকা। অসংখ্য ভক্ত, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং স্বজনদের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় বিদায় নিলেন দেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা অঞ্জনা রহমান। দীর্ঘ 1 সপ্তাহ মৃত্যুর সঙ্গে মরণপণ লড়াই করে শুক্রবার রাতে PSMMU হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাকে নিয়ে আসা হয় BFTCতে। প্রিয় অভিনেত্রীকে এক নজর দেখতে সেখানে ছুটে আসেন তার নিকটাত্মীয়, বন্ধু-বান্ধব এবং সহকর্মীরা। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রফিকুল ইসলাম।
কিংবদন্তি নায়িকা অঞ্জনার চলচ্চিত্রের অভিষেক ঘটে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে। এরপর পরই দস্যু বনহুর সিনেমায় অভিনয় করে তার ক্যারিয়ার নিয়ে তাকে ভাবতে হয়নি কখনো। চলচ্চিত্রের নৃত্যশিল্পী থেকে একাধিক বিদেশি সিনেমায় নায়িকা অঞ্জনা একে একে অভিনয় করেছেন মাটির ময়না, অশিক্ষিত, চোখের মণি, সংসার, জিঞ্জির, অংশীদার, অভিযানের মতো অসংখ্য বাণিজ্যিক সফল সিনেমায়। দীর্ঘ অভিনয় ও নৃত্যশিল্পী জীবনে স্বীকৃতি হিসাবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র ও আন্তর্জাতিক পুরস্কার সহ একাধিক জাতীয় স্বর্ণপদক পুরস্কারও। একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী জ্বরে আক্রান্ত হলে নগরীর বিএসএমইউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে সংক্রমণ ধরা পড়লে এখানে দীর্ঘ 1 সপ্তাহ মৃত্যুর সঙ্গে মরণপণ লড়াই করে অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান গুণী এই অভিনেত্রী। যে মানুষটি সারা জীবন কাটিয়েছেন সৃজনশীল চলচ্চিত্রের মাঝে, সেই তারকাখ্যাত নায়িকা অঞ্জনার মরদেহ এফডিসিতে আনা হলে মুহূর্তেই পরিবেশ ভারী হয়ে ওঠে। জাতীয় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সদাহাস্য উজ্জ্বল প্রাণবন্ত অঞ্জনার অসময়ে চলে যাওয়ায় হতভাগ পুরো চলচ্চিত্র অঙ্গন। শিল্পী সমাজের নেতৃবৃন্দ শিল্পী অঞ্জনার কর্মময় জীবন নিয়ে তাদের নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন, এটা ওনার কাছ থেকে শেখার। আর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমার একটা বোন চলে গেল আমাদেরকে ছেড়ে, আর জীবনেও আসবে না। সতীর্থ নির্মাতা ও চলচ্চিত্র শিল্পীরা বললেন, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা বাঙালির হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবেন। মা হিসেবে আমার মা শ্রেষ্ঠ। হয়তো বা সামনে অনেক কিছু ফেস করবো যেগুলো আম্মু ফেস করতাম। এখন থেকে বুঝবো যে আমার মাথার উপর একটা ছায়া নেই। কারোর সঙ্গে কথা বললে ওটা মানে মন দিয়ে কথা বলতো, দিল দিয়ে, ওপেন ডায়েরি সে আমাদের কাছে। সবাইকে আপন করে নেওয়ার আমার মনে হয় এই কাজটাই ওনাকে আমাদের যেমন দর্শকদের মনে অনেক দিন বাঁচিয়ে রাখবে। আমি এখানে এসেছি কিন্তু একজন শিল্পী, রাষ্ট্রীয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে। ফিল্মে এটা প্রমাণিত যে কোনো অসুবিধায় পরে অঞ্জনা আপার কাছে গেলে ফিরিয়ে দেননি। আর্টিস্ট না, কাস্টিং না, কিন্তু তাকে মহরতের দাওয়াত দিলে সবার আগে এসে উপস্থিত থাকতেন। এফডিসিতে নামাজে জানাজা শেষে বরেণ্য অভিনেত্রী অঞ্জনাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর বনানী কবরস্থানে। সেখানে শেষ বিদায় জানান তার স্বজন ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। উত্তরের জনপদের 5 জেলা এবং 1 বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যেরও। ফলে শীতের অনুভূতি রাতের মতো দিনেও জেঁকে বসেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। ভোর 6টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজও আগামীকাল ঢাকায় দিনে ও রাতে ঠান্ডার অনুভূতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন। ঘন কুয়াশার প্রবল শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের নাগেশ্বরীর জনজীবন। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে দূরপাল্লার বাস এবং যানবাহনগুলো। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। শীতের প্রকোপে বেশি বিপাকে রয়েছেন শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গেল কয়েকদিন থেকেই প্রবল শীতের কবলে উত্তরের জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা। শীতে কাইল হয়ে পড়েছে জনজীবন। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছেন শীত নিবারণের। ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে নিম্নআয়ের মানুষের ভিড়। হিম কুয়াশায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এছাড়াও ঘন কুয়াশায় যানবাহনগুলো সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কুয়াশা, গাড়ি চালা যায় না, অনেক কষ্টে আছি।
বাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চার ঠান্ডা নিবারণ করা সম্ভব হচ্ছে না। 2 দিন থেকে একটু বেশি কুয়াশা পড়েছে, যার কারণে আমরা শীত বস্ত্র মেলায় কেনাকাটা করতে আসছি। এখানে কম দামে একটু পাওয়া যায়, বেসিক্যালি আগের থেকে একটু অনেকটা ভালো আজকে। সূর্য তাপমাত্রা পড়ার পর এখন বেসিক্যালি আমার সুন্দরভাবে বেসিক্যালি করতে হচ্ছে। এদিকে শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশ এই জিনিসই ভর্তি আছি হাসপাতালে। বেড়াঘোরা করতে পারি না, খুবই সমস্যা হয় আমার। কাশ, জ্বর, তার জন্য চেষ্টা নেবেন। পর্যাপ্ত সিট না থাকায় অনেক রোগী অবস্থান নিয়েছেন হাসপাতালের বারান্দায়। এসব রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালে তিল ধরানোর জায়গা নেই, বিশেষ করে আমাদের উপরে যেগুলো রোগী ভর্তি আছে সেখানেও আমরা জায়গা সংকুলন করতে পারছি না এবং আমাদের বহির্বিভাগেও যথেষ্ট পরিমাণ ভিড় বেড়ে গেছে। উপজেলা প্রশাসন বলছে সরকারের পক্ষ থেকে যেসব কম্বল ও টাকা পেয়েছেন সেইগুলো শীতার্তদের মাঝে বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। যেহেতু শীত আমাদের একটু সময় নেওয়া হয় এখানে, সেহেতু সরকারের পক্ষ থেকে আমরা পরবর্তীতে আরও কম্বল পাবো এবং টাকা পাবো বলে আমরা আশা করছি এবং সেটা পাওয়া মাত্র আমরা দ্রুত সময়ের মধ্যে বিতরণ সম্পন্ন করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।